পৃথার ইচ্ছে ডানায় তোমাকে স্বাগত। আজকে সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা ছোট গল্প পড়ব, যার নাম রা বাংলা। আলু পরোটা ছিঁড়তে ছিঁড়তে সুখেন্দু বলল, রা বাংলা নামটা ভারী সুন্দর না? সপ্তমীর সকাল, বাইরে ঝলমল করছে পিতল রঙা রোদ, কালো আকাশে একটু একটু মেঘ ছিল। আজ আর তাদের ছিটে ফোটাও নেই, ঝকঝক করছে ঘন নীল, বাতাসে নিয়ম মতোই পুজো পুজো গন্ধ। কস্তুরী মেয়ের প্লেটে সস ঢালছিল, ঠিক করে হেসে ফেলল। এসব অদ্ভুত জায়গা কোথা থেকে জোটাও বলো তো? সেবার মুসৌরি বেড়াতে গিয়ে কোথায় যেন নিয়ে গিয়েছিলে? ধনৌল্টি? হ্যাঁ হ্যাঁ, ধনৌল্টি। জায়গাটা দারুণ ছিল না? ছাই দারুণ, শুধু কুয়াশা আর বৃষ্টি, ভালো করে হিমালয় দেখাই গেল না। তোমার দেখার চোখ নেই। কি সিরিন নিস্তব্ধ জায়গা, যেন এই পৃথিবীর বাইরে। রা বাংলা ওর চেয়েও ভালো। কেন, তোমার অফিসের দীপ্তেশবাবু বলেছে বলে? দীপ্তেশ রায় দুনিয়া চষা লোক, তার চোখ ভুল বলে না। নীল হিমালয়, সবুজ অরণ্য, হাত বাড়ালেই নাকি কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সোনা পিছলচ্ছে, আর রাত্রির বেলা লুকোচুরি খেলছে রূপলি জ্যোৎস্না। উফ, কি এক্সাইটিং! দেখো, গিয়ে যেন আবার আশাহত হও না। প্রশ্নই আসে না, পাহাড় আমায় কখনো নিরাশ করেনি। মিক্সড পিকল জিভে ঠেকিয়ে চুকচুক আওয়াজ করছে বুবলি। তার এবার ক্লাস 9, সদ্য চশমা নিয়েছে সে। চশমার মর্যাদা বাড়ানোর জন্য সব সময় মুখখানাকে প্রাজ্ঞ প্রাজ্ঞ করে রাখে বুবলি। বাবা মার কথোপকথনে সে বিশেষ আগ্রহী নয়। এখনো তার মধ্যে তেমন একটা নিসর্গ প্রেম জাগেনি। উদাসীন স্বরে সে বলল, আমি কিন্তু ওয়াকম্যানটা নিয়ে যাব বাপি। কস্তুরী চোখ পাকালো। কেন, বেড়াতে গিয়েও গান না শুনলে চলবে না? বারে, আমরা কি সর্বক্ষণ বাইরে ঘুরবো নাকি? হোটেলে থাকবো না? বুবলি ঘাড় ব্যাঁকালো। সন্ধেবেলা হোটেলে বসে বসে করবোটা কি? তারপর ধরো ট্রেন তো যাবে ঠিকই ঠিকই, ওয়াকম্যান থাকলে ট্রেনে তাও বোর হব না। কথাটা ভুল বলেনি বুবলি। চতুর্দিকে যা বন্যা হয়েছে এবার, দক্ষিণবঙ্গের 9টা জেলা একেবারে জলের তলায়। ট্রেন ফেন বন্ধ হয়ে একাকার কাণ্ড। প্রথমটা তো সুখেন্দু ভেবেছিল এবার বুঝি আর বেরোনোই হলো না। রোজ কোনো না কোনো ব্যারেজ থেকে জল ছাড়ছে, একের পর এক জায়গা ডুবে যাচ্ছে, এখানে রেললাইন ভাঙছে, ওখানে ব্রিজ চুরমার, যাকে বলে অকুহতব্য অবস্থা। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পুরোপুরি বিচ্ছিন্ন। আস্তে আস্তে অনেকটা সামলালো পরিস্থিতি, অন্তত ট্রেন ফ্রেনগুলো চলা শুরু করলো। প্রথম কদিন ঘুরপথে শিলিগুড়ি যাচ্ছিল, সেই কিউল ভাগলপুর কহলগাঁও হয়ে। এখন অবশ্য ঠিক রুটেই যাচ্ছে, তবে সময় নিচ্ছে খানিকটা। কালও খবর নিয়েছে সুখেন্দু, কামরূপ এক্সপ্রেস 7 ঘন্টা লেট ছিল। তা হোক, যাচ্ছে এই না কত। বেড়াতে বেরিয়ে অত ঘড়ি মেপে চলার প্রয়োজনটাই বা কি? রান্নাঘরে গিয়ে চা চড়িয়ে এসেছে কস্তুরী। বুবলি পরোটা শেষ করে এখন খুব সস খাচ্ছে। বোতলটা সরিয়ে রাখতে রাখতে বলল, রা বাংলায় আমাদের হোটেলটার লোকেশন ভালো তো? বলল তো, যারা এখান থেকে বুকিং নিচ্ছে তাদের কাছে হোটেলের একটা ছবি আছে, দেখে মনে হলো পাহাড়ের এজে। ইস, নর্থ ফেসিং হলে খুব ভালো হয়। ফায়ার প্লেস আছে বাপি? আছে নিশ্চয়ই। পার ডে 900 টাকা সুইট ভাড়া নিচ্ছে কি এমনি এমনি? পুজো প্যান্ডেলে ঢাক বেজে উঠল। আওয়াজটা শুনতে শুনতে মুখটা কেমন কুঁচকে গেল কস্তুরীর। বলল, ইমা, কি ক্যারক্যার করছে? সুখেন্দুর চোখে রা বাংলা দুলছিল। ছবিটা মুছতে মুছতে অন্যমনস্কভাবে বলল, টেপ রেকর্ডারে বাজাচ্ছে তো? সত্যি, ওরা ঢাকি পেল না নাকি পয়সা বাঁচাচ্ছে? কি করে বলবো, শুনলাম তো কালো পাড়ার ছেলেগুলো শেয়ালদায় গিয়ে দাঁড়িয়েছিল। সুখেন্দু কাঁধ ঝাঁকালো। তবে হ্যাঁ, ঢাকির এবছর খুব আকাল। বেশিরভাগই তো আসে মুর্শিদাবাদ নদিয়া থেকে, নয় বাঁকুড়া বীরভূম। সেখানেও এখনো কত জায়গা যে জলের তলায়। বাপি, আমরা ট্রেনে যেতে যেতে ফ্ল্যাট দেখতে পাবো? কিছু কিছু তো পাবি।
সুখেন্দু হাসতে গিয়েও গম্ভীর হলো। তবে ফ্লাড এমন কিছু দেখার জিনিস নয় বুবলি। এবার বন্যায় কত মানুষ এফেক্টেড হয়েছে জানো? 1.5 কোটি। কত লোকের ঘরবাড়ি ভেসে গেছে, কত লোক মারা গেল, খাবার নেই, জল নেই, কি কষ্ট করে সব বেঁচে আছে। এইসব গুরুগম্ভীর কথা শুনলে বুবলির একটু একটু হাই ওঠে। গা মোচড়াতে মোচড়াতে শুরুত করে সরে গেল। এবার সে প্যান্ডেলে বেরোবে এবং এখন তাকে সকালে পরার পোশাক চুজ করতে হবে। এও কম হ্যাপা নয়। কস্তুরীও চলে গেছে রান্নাঘরে চা ঢালতে। উঠে এসে কাগজ কলম নিয়ে সোফায় বসল সুখেন্দু। কালই তাদের যাত্রা। টুকিটাকি কিছু জিনিস কিনতে হবে। একটা লিস্ট বানিয়ে নেওয়াই ভালো। পেস্ট, সাবান, 3-4 রকমের ওষুধ, একটা পেন, বাম, টর্চের ব্যাটারি। ফিল্মের রোল কটা নেবে? হ্যাঁ, 2টো তো লাগবেই। এখান থেকেই কিনে নেওয়া ভালো। ট্যুরিস্ট প্লেসে নির্ঘাত দেড়া দাম হাঁকাবে। ব্র্যান্ডি সঙ্গে নেবে একটা। গ্যাংটক তেমন ঠান্ডা হবে না, কিন্তু ছাঙ্গু, রাবাংলা, তুত, সিকিমেই ওসব জিনিস ভালো মিলবে। আর কি মোমবাতি 1/2 ডজন, মস্কিটো কয়েল। ভাবনার মাঝেই কলিং বেল। এ বাড়িতে দরজা খোলা নিয়ে অলিখিত আলসেমির প্রতিযোগিতা চলে। একটুক্ষণ অপেক্ষা করল সুখেন্দু। দ্বিতীয়বার বেল বাজতে বিরস মুখে গিয়ে দরজা খুলছে। সঙ্গে সঙ্গে যেন 1000 ভোল্টের শক। সামনে এ কারা? রথিন কাকা আর কাকিমা। এ কি হাল হয়েছে দুজনের? রথিন কাকার মুখ ভর্তি খোঁচা খোঁচা সাদা দাড়ি, চুল উস্কো খুস্কো, পরনে খেটো ধুতি আর নোংরা বুশশার্ট। আটপৌরে করে পরা কাকিমার শাড়িটাও অসম্ভব নোংরা। ফর্সা মুখে যেন কালি লেপে দিয়েছে কেউ। দুজনেরই দৃষ্টি কেমন ঘোলাটে। গর্তে ঢুকে আছে চোখ। বড় বড় করে শ্বাস ফেলছেন রথিন কাকা। মাত্র 2 তলা উঠেই জিভ বার করে হাঁপাচ্ছেন। সুখেন্দু তুতলে গেল। তো তোমরা? রথিন 2 পা এগিয়ে এসে খপ করে সুখেন্দুর হাত চেপে ধরলেন। ডুকরে উঠেছেন হঠাৎ। আমাদের সর্বস্ব গেছে রে বাবলু। রাক্ষসী ইছামতি আমাদের সব খেয়ে নিয়েছে। ভিখিরি ভিখিরি, আমরা এখন পথের ভিখিরি। খুবই নাটুকে ডায়ালগ, তবে এতক্ষণে ব্যাপারটা সুখেন্দুর বোধগম্য হল। বন্যা। আশ্চর্য, এ যেন রঙ্গমঞ্চে রথিন কাকাদের নাটুকে আবির্ভাব। এইমাত্র সে বন্যার্তদের কথা বলছিল, অমনি বন্যার্ত একেবারে তাদের দোরগোড়ায়। অপ্রস্তুত মুখে সুখেন্দু তাড়াতাড়ি বলে উঠল, এ কি, তোমরা বাইরে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো। সুষমার হাতে একটা চটের থলি। সেটিকে বুকে চেপে তিনি ঢুকলেন আগে, সসংকোচে। পিছু পিছু রথিন। দুজনেই তাকাচ্ছেন ফ্যাল ফ্যাল, মুখে কোনো কথা নেই। তাড়াতাড়ি তাদের হাত ধরে সোফায় এনে বসালো সুখেন্দু। নিজে উল্টো দিকে বসে বলল, হ্যাঁ বলো, কি হয়েছে? রথিন অস্ফুটে বলল, একটু জল। সুখেন্দু বেশ লজ্জা পেয়ে গেল। ছি ছি, এ কি প্রশ্ন করার সময়? অবশ্য জল তাকে আনতে হলো না। কস্তুরী চায়ের কাপ প্লেট হাতে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়েছিল। সে প্রায় ছুটে রান্নাঘর থেকে 2 গ্লাস জল এনেছে। জল চুমুক দিতে দিতে কেঁপে উঠলেন সুষমা। ঝরঝর কেঁদে ফেলছেন। আমরা 3 দিন কিছু খাইনি বৌমা। একটি মাত্র বাক্যে গোটা সকালটা যেন আমূল বদলে গেল। একটু আগের মনোরম উজ্জ্বল পরিবেশ পলকে উধাও। বুবলিও বেরিয়ে এসেছে ঘর থেকে। তারও ন যজ ন তস্থ অবস্থা। সে যে গুজেও নড়তে পারছে না। কস্তুরী তাকে চোখের ইশারা করল। মা মেয়ে দ্রুত চলে গেছে খাবার টেবিলে। ক্যাসারোলে পড়ে থাকা গোটাচারেক আলু পরোটা প্লেটে সাজিয়ে ধরে দিল রথিনদের। গোগ্রাসে খাচ্ছেন স্বামী স্ত্রী, দুর্ভিক্ষ পীড়িতের মতো। কস্তুরী চটপট খানিকটা মুড়িও মেখে আনল, সঙ্গে ফ্রিজ থেকে ঠান্ডা দরবেশ। সুখেন্দুর সঙ্গে চোখ চাওয়াচাই করছে, আরও কিছু দেবে কিনা। সুখেন্দুর ভীষণ খারাপ লাগছিল। রথিন তার আপন কাকা নন, তবে তেমন দূর সম্পর্কেরও তো নন।
বাবার আপন জারতুতো ভাই, থাকেন দেশে, বাগদা থেকে মাইলখানেক দূরে কমলপুরে। ওদিকে এখনো জল থই থই করছে। টিভিতে কাগজে রোজই এখন বনগা, বাগদা, বসিরহাট লিড নিউজ, অথচ সেভাবে রথিন কাকাদের কথা মনে আসেনি কেন? হ্যাঁ, একদিন কস্তুরীর সঙ্গে কথায় কথায় বাগদার কথা উঠেছিল বটে, প্রসঙ্গক্রমে রথিন কাকার কথাও উঠেছিল, কিন্তু কেন যেন মনে হয়েছিল রথিন কাকারা তো মোটামুটি অবস্থাপন্ন লোক, নিজস্ব পাকা বাড়ি, বনগা রোডের উপর অত বড় স্টেশনারি দোকান আছে, জমি জমাও খুব কম নেই, সুতরাং তারা হয়তো নিরাপদেই আছেন। কিন্তু প্রকৃতি যে ধনবানদেরও রেয়াত করে না, এ সহজ সত্যটা মাথায় আসেনি। ঘূর্ণিবৃত্তি হওয়ার পর মোটামুটি ধাতস্থ হয়েছেন স্বামী স্ত্রী। একটু একটু করে তাদের মুখ থেকে শোনা গেল সব। কি ভয়ঙ্করভাবে কামান দাগতে দাগতে জনপদের উপর আছড়ে পড়েছিল ইছামতি, কিভাবে হুড়মুড় করে জল বেড়ে গেল, স্রোতের টানে ভেসে যাচ্ছে মানুষ, চিৎকার, কান্না, হাহাকার। রথিন কাকা প্রথমটা ভেবেছিলেন তাদের বাড়ি অনেকটা উঁচু, হয়তোবা এ যাত্রা পার পেয়ে যাবেন। সতর্কবার্তা পেয়েও বাড়ি ছেড়ে নড়েননি, মালপত্র নিয়ে ছাদে গিয়ে বসেছিলেন। কিন্তু দেখতে দেখতে তার ছাদ অবধি। শেষে উদ্ধার পার্টি এসে নৌকো করে স্কুল বাড়িতে নিয়ে যায় সকলকে। প্রাণ যায়নি ঠিকই, তবে সেখানে এক কণা খাবার জোটেনি। মাঝে একদিন চিড়েগুড় এসেছিল, তারপর আবার দোতলার একটা বারান্দায় ধনী দরিদ্র, হিন্দু মুসলমান, নারী পুরুষ সব একত্রে ঘেঁষাঘেঁষি করে রয়েছে। চোখ মুছতে মুছতে রথিন বললেন, এর মধ্যে লুটপাটও চলছে বুঝলি। একদিন মাঝরাত্রিরে নৌকো করে একদল লোক এলো, আমরা ভাবলাম রিলিফ পার্টি। তারা ছুরি বন্দুক দেখিয়ে যার কাছ থেকে যা পারে ছিনিয়ে নিয়ে গেল। তোর কাকিমার হাতের বালা, চুড়ি, বৌমার গলার হার, কানের দুল, এমনকি সোনা বাঁধানো নোয়াটাও। সুখেন্দু জিজ্ঞেস করল, ভোম্বলের বউ কোথায়? ওখানেই আছে, পড়ে আছে দাঁতে দাঁত কামড়ে। ভোম্বলই তো আমাদের জোর করল, বলল যেমন ভাবে পারো যার কাছে হোক চলে যাও। বাড়ি দোকান ভেসে গেছে বটে, তবে জল নামলে তো দেখতে হবে কিছু বাঁচল কিনা। সামনে না থাকলে তো সব সাফ হয়ে যাবে। স্কুল বাড়িতে যাওয়ার সময় যতটুকু পারি সঙ্গে নিয়েছিলাম। লুটপাট হয়ে যাওয়ার পর যেটুকু পড়ে আছে ভোম্বল আর ভোম্বলের বউ সামলাচ্ছে। আমরাও আর পারলাম না রে। রথিন ফুঁপিয়ে উঠলেন। মরিয়া হয়ে শেষে নৌকো করে, হেঁটে আবার নৌকো করে কিভাবে দমদম পৌঁছেছি এখন আর বলতে পারবো না রে বাবলু। চুপ করুন তো, কস্তুরী নরম গলায় বাধা দিল। একটু জিরোন এখন, চান টান করুন ভালো করে, তারপর খেয়ে দিয়ে একটু ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। বলছো বৌমা? হ্যাঁ, উঠে পড়ুন, আপনারা বুবলির ঘরে চলে যান, আমি ততক্ষণে একটু চালে ডালে ছড়িয়ে দিই। বলতে বলতে সুখেন্দুর দিকে ফিরল কস্তুরী। এই, তুমি বুবলির ঘরটা একটু ঠিকঠাক করে দাও না। সুখেন্দু বুবলিকে ডাকল, আয় আমার সঙ্গে একটু হাত লাগা। বুবলির প্যান্ডেলে যাওয়ার উৎসাহ কমে গেছে। ট্রেন থেকে বন্যা দেখার আগেই দুটো জলজ্যান্ত বন্যার্ত একেবারে বাড়িতে হাজির। এতে যেন সে বেশ রোমাঞ্চিত। পটাপট নিজের জামা কাপড়গুলো সরিয়ে আনলো বাবা মার ঘরে। নিচে থেকেই প্রায় অচেনা দাদু দিদার সঙ্গে কথা বলছে টুকটাক। ঘর গোছাতে গোছাতে সুখেন্দুর মনটা কেমন খচখচ করছিল। কালকেই তাদের ট্রেনের টিকিট। আজই রথিন কাকারা, এ মুহূর্তে তার কি করা উচিত? যেতে তো হবে কাল, কিন্তু এদের ফেলে কেমন করে যাবে? চিন্তাটাকে মাথায় নিয়ে রান্নাঘরে এলো সুখেন্দু। ফিসফিস করে বলল, কি করব? কস্তুরী আলু কুটছিল। ঘাড় না ঘুরিয়েই বলল, কিসের কি? এরা তো বডি ফেলে দিল, আমাদের যাওয়ার কি হবে? কপাল খারাপ, হবে না? কস্তুরীর যেন একটা ছোট্ট শ্বাস পড়ল। যাও, টিকিটগুলো ক্যান্সেল করে এসো। আবছাভাবে রা বাংলা দুলে গেল সুখেন্দুর চোখে।
নীল নীল পাহাড়, সবুজ অরণ্য, রূপলি জ্যোৎস্না। অসহিষ্ণু মুখে বলল, যা, তা হয় নাকি? আর কি হয় তাহলে? সাফ সাফ বলে দিই, কাল আমরা চলে যাচ্ছি, মিথ্যে তো নয়। বলা যায়? দুটো মানুষ অমন বিপদে পড়ে এসেছে। সুখেন্দু একটু চুপ করে থেকে বলল, তাহলে এক কাজ করা যাক, ওরা নয় এখানে থাকুক, আমরা বেরিয়ে পড়ি, মাত্র তো 7 দিনের প্রোগ্রাম। তা হয় না। কেন হয় না শুনি? খারাপ দেখায়। খারাপ দেখানোর কি আছে? চাল ডাল আলু কিনে দিয়ে যাব, ফ্রিজ রইল, টিভি রইল, ওদের অসুবিধাটা কি হবে শুনি? তবু হয় না, তবু খারাপ দেখায়। লোকে কি বলবে? বানভাসী কাকা কাকিমা আশ্রয় নিতে এসেছিল, তাদের ফেলে রেখে আমরা। আর কথা এগোলো না। সুষমা এসেছেন দরজায়, স্নান সেরে ফেলেছেন। বুবলি একটা তাঁতের শাড়ি বার করে দিয়েছে, অনেকটা তাজা দেখাচ্ছে তাকে। সংকুচিত মুখে বললেন, তোমার সঙ্গে একটু হাত লাগাবো বৌমা? না না, কিছু দরকার নেই, আপনি বিশ্রাম নিন। তবু শুনলেন না সুষমা, রান্নাঘরে ঢুকেই পড়েছেন। সুখেন্দু সরে এলো সেখান থেকে, শোয়ার ঘরে গিয়ে চিৎপাত হয়ে সিগারেট ধরিয়েছে। দুপুর পর্যন্ত কস্তুরীর সঙ্গে একান্তে কথা বলার আর সুযোগই হল না। পরিতৃপ্তি সহকারে আহার সারলেন রথিন। তার মধ্যে মাঝে মাঝে চোখ মুছছেন আর শোনাচ্ছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। এক মা নাকি বাচ্চা নিয়ে গাছের উপর বসেছিল, সেই বাচ্চা পড়ে গেছে কোল থেকে, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়েছে মা, প্রবল তোড়ে দুজনেই নিশ্চিহ্ন। জলে নাকি কোথায় তক্তপোষ ভেসে যাচ্ছিল, সেখানে পড়েছিল এক বৃদ্ধের লাশ। প্রাণ ভয়ে মানুষের সঙ্গে একত্রে আশ্রয় নিয়েছে সাপ, কিন্তু কামড়াচ্ছে না। বুবলির বোধহয় আর শুনতে ভালো লাগছিল না, হয়তোবা সহ্য হচ্ছিল না আর। টিভি চালিয়ে দিল বুবলি। আশ্চর্য, সঙ্গে সঙ্গে রথিন সুষমার চোখও পর্দায়। পেট ভর্তি হয়ে গেলে বোধহয় বিনোদনের নেশা অজান্তেই মাথা চাড়া দেয়। তবে শরীরে আর দিচ্ছে না দুজনেরই। 2-4 মিনিটের মধ্যেই ঢুলতে শুরু করেছেন স্বামী স্ত্রী। কস্তুরীকে ব্যালকনিতে ডেকে আনল সুখেন্দু। গোমরা মুখে বলল, কি হলো, কি ঠিক করলে? তুমি এখনো এই কথা ভাবছ? ডিসিশন তো হয়ে গেছে। না মানে, ওদের অন্য কোথাও চালান করে দিলে হয় না? ধরো দিদির বাড়িতে যদি পাঠিয়ে দিই। ফোন করবো একবার দিদিকে। তোমার কি ঘটে একটুও বুদ্ধি নেই? দিদির শ্বশুর বাড়িতে জ্ঞাতি কাকাকে পাচার করে বেড়াতে চলে যাবে, তারা কি ভাববে? আমাদের কাছে এসেছে বলে আমরা কি চোরের দায়ে ধরা পড়ে গেলাম? সুখেন্দুর স্বর তেতো হয়ে গেল। আরও তো অনেকে ছিল, নাকতলায় পল্টু আছে, ব্যারাকপুরে নারুদের অত বড় বাড়ি, সবারই তো সম্পর্কে কাকা। কি করা যাবে, এখানেই যখন এসে পড়েছে। কস্তুরী এবার একটা বড় শ্বাস ফেলল। এ বছরটা নয় রুটিন বেড়ানোয় ছেদই পড়ল। ভারী করুণ চোখে একটুক্ষণ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইল সুখেন্দু। তারপর শার্ট প্যান্ট চড়িয়ে বেরিয়েই পড়েছে। সোজা কয়লাঘাটে গিয়ে ক্যান্সেল করলো টিকিটগুলো। উদাস মুখে গঙ্গার ধারে পায়চারি করল খানিকক্ষণ। ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। ভরা গঙ্গায় টলটল করছে জল। ক্রূর চোখে নদীকে দেখছে বারবার। কি করবে এখন? বাড়ি ফিরবে? দোষ। পুরনো পাড়ায় আড্ডা মেরে প্রায় রাত 12টায় বাড়ি ফিরল সুখেন্দু। কলকাতায় আজ এক অন্য বন্যা হানা দিয়েছে, মানুষের বন্যা। 10 হাত অন্তর অন্তর পুজো, হইচই, গান, রোশনাই। কে বলবে এই শহর থেকে অল্প দূরেই থই থই করছে জল, রাস্তায় কি জ্যাম, বাপরে। কস্তুরী দরজা খুলেছে। কোথায় ছিলে এতক্ষণ? এমনি ঘুরছিলাম। বুবলি এসেছে? ঘুমোচ্ছে। ওরা? ওরা তো শুয়েই আছেন। মাঝে 1-2 ঘন্টার জন্য জেগেছিলেন, খেয়ে দেই আবার। কস্তুরী ছোট্ট হাই তুলল। তুমি খাবে তো? হুম। টুকরো টুকরো সংলাপ, না টুকরো টুকরো হতাশা? পোশাক পাল্টে বাথরুমে ঢুকল সুখেন্দু। মুখে চোখে জল ছেটালো ভালো করে।
বেরিয়ে খাবার টেবিলের দিকেই আসছিল। হঠাৎই চোখ গেছে বুবলির ঘরে। কি ভেবে পায়ে পায়ে এলো ঘরটায়। নীল রাতবাতি জ্বলছে, পাখা ঘুরছে মাঝারি স্পিডে। পাশবালিশ আঁকড়ে ঘুমোচ্ছেন রথিন সুষমা। সুখেন্দু স্থির দাঁড়িয়ে দেখছিল দুই আশ্রিতকে। কি নিশ্চিন্ত নিঃশঙ্ক ঘুম। রথিন কাকার নাক ডাকছে। কাকিমা একটু কুঁকড়ে মুকড়ে আছেন। এখন আর কারুর মুখে আতঙ্কের ছায়াও নেই। সেখানে এখন নীলাভ জ্যোৎস্না। খেতে দিয়ে ডাকতে এসেছে কস্তুরী। কি দেখছো হাঁ করে? সুখেন্দু বুক ভরে শ্বাস টানল। ছাড়ছে আস্তে আস্তে। মৃদু গলায় বলল, রা বাংলা। ভাগ্যিস সুখেন্দু আর কস্তুরী রা বাংলা যাওয়ার টিকিটটা ক্যান্সেল করেছিল। তাই তো সুষমা আর রথিন নিশ্চিন্তে ঘুমোতে পেরেছে তাদের বাড়িতে। আর সেটা জেনে আমরাও নিশ্চিন্ত হতে পেরেছি। কেমন লাগলো আপনার এই গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটা লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো আরও একটা ছোট গল্প নিয়ে খুব তাড়াতাড়ি।